গভীর শ্বাস ফেলে সে ফোনটা হাতে নেয়। প্রথমে ইনানকে ফোন দেয়। হসপিটালের অবস্থান করেছে সে। সেখানকার খবর জানা এখন অত্যন্ত জরুরি, কারণ পরবর্তী সিদ্ধান্ত সেখান থেকেই নির্ভর করবে। কল রিসিভ হতেই সারহান ব্যতিব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করে, মেহমুদ রইসের অবস্থা কেমন? ভাই, মেহমুদ রইসের অবস্থা আশঙ্কাজনক। ইনানের কণ্ঠে উদ্বেগের ভাব স্পষ্ট। সারহান পায়চারি করতে করতে গম্ভীর কণ্ঠে জানতে চাইল, বাঁচার চান্স কত পার্সেন্ট? অনলি 5%। অতিরিক্ত ড্রিঙ্কস আর নেশাদ্রব্য নেওয়ার ফলে ফুসফুস বিকল হয়ে গেছে। ভেবেছিলাম হয়তো অতিরিক্ত ফেটানোর ফলে অবস্থা আশঙ্কাজনক হয়ে গেছে, কিন্তু মেহমুদ রইস আগে থেকে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সারহান উক্ত কথা শুনে তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল। কপালে আঙুলে স্পর্শ করে কিছুক্ষণ মৌন থেকে বলে, ডাক্তারের সাথে কথা বল, উন্নত চিকিৎসা দিতে বল। চিকিৎসায় যত টাকা লাগে আমি দেব, শুধু আবার মেহমুদ রইসকে জীবিত চাই। ঠিক আছে। সারহান ফোন কেটে স্থির হয়ে দাঁড়ায়, কিন্তু তার মস্তিষ্কের ভেতর ঝড় বইতে শুরু করেছে। নয়ন তালুকদার তার বুকের ভেতর জমে থাকা প্রতিশোধের দাবানলকে প্রতিনিয়ত উস্কে দেয়। নয়ন তালুকদারের মতো কুচক্রীকে শায়েস্তা করতে হলে মেহমুদ রইসের মতো পাকাপোক্ত একজন সাক্ষীর প্রয়োজন। সারহান জানে সময় তার পক্ষে কাজ করবে। আজ না হোক কাল তার সেই সময় আসবে, যখন নয়ন তালুকদার নামক প্রিয় শত্রুকে নিজের পথ থেকে সরে যেতে বাধ্য করবে। সারহানের ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা ফুটে ওঠে, যা প্রতিশোধের আগাম বার্তা দেয়। মনের ভেতর গভীর পরিকল্পনা এঁটে নেয় সে। ফোনটা আবার হাতে তুলে নেয় সারহান। ঠান্ডা ধীর এবং অটল আঙ্গুলে স্ক্রিন স্পর্শ করে নির্ধারিত নাম্বারে কল দেয়। ফোনের অপর প্রান্তে আবিরের অপেক্ষা। সারহানের কণ্ঠে অভ্রান্ত দৃঢ়তা। হ্যালো শারহান। সারহান ফোন কানে চেপে ধরে স্বাভাবিক কণ্ঠে শুধায়, বাচ্চাটার কি খবর, পেয়েছিস? হ্যাঁ, পেয়েছি। আবির আমোদিত কণ্ঠে বলে। সারহান পুরোনায় বলে, কোথায় পেয়েছিস? কোথায় আবার? শালা নয়ন তালুকদারের পুরনো বাড়িতে। ওখানে আর কেউ উপস্থিত ছিল? নয়ন তালুকদারের দুজন লোক ছিল। দুটোকে এমন পেরিয়েছি মনে হয় না 3-4 মাসে আর দাঁড়াতে পারবে। সারহান শুনল, তবে প্রতিক্রিয়া না দেখিয়ে সরাসরি জিজ্ঞেস করলো, কোথায় তোরা? গাড়িতে আছে, হসপিটাল যাচ্ছে। হৈমুর হাতে আঘাত লেগেছে একটু। দ্রুত ডাক্তার দেখা, আর বাচ্চাটাকে খাবার খাইয়ে দিস। ঠিক আছে, কিন্তু তারপর বাচ্চাকে কোথায় রাখবো? তোর কাছে রাখ আপাতত। ঠিক আছে। শোন, হৈমেকে সাবধানে রাখিস। আমি এখান থেকে বেরিয়ে সোজা পার্টি অফিসে যাব, তারপর ভাবা যাবে বাচ্চাটাকে কোথায় রাখা যায়। ওকে। সারহান ফোন কেটে দিয়ে গভীর তপ্ত শ্বাস ছাড়ে। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে অধরের নীলচে আকাশের দিকে উদাসীন চোখে তাকায়। শীতের সন্ধ্যার বাতাস তার গা ছুঁয়ে যায়, কিন্তু তার মনের জ্বলন্ত অগ্নি এক বিন্দুও নেবে না। মনের ভেতর প্রশ্ন ওঠে, এই রাজনীতি তাকে কোথায় নিয়ে যাচ্ছে? মানুষ থেকে পশু হয়ে যাওয়ার এই যাত্রা কি সে নিজেই বেছে নিয়েছিল? বুকের গভীরে যেন কোনো অদৃশ্য হাহাকার বাসা বেঁধেছে। একাকিত্বের বিষণ্ণ সুর তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে শুরু করেছে। রাজনীতির কঠিন খেলায় জড়িয়ে সে আজ এমন এক ব্যক্তি হয়ে উঠেছে যার মনে দুর্বলতার কোনো স্থান নেই। পরিবার ছাড়া আর কারো জন্য তার জীবনে কোনো নরম কোণ নেই। তার প্রতিটি পদক্ষেপ ধূসর শৈলশ্রেণীর মতো কঠিন। সে ভাবে এই রাজনীতি তাকে কি দিয়েছে? হয়তো কিছু নাম, কিছু খ্যাতি, একটা বিশাল রাজনৈতিক দল। সেই সঙ্গে দিয়েছে অগণিত শত্রু, যাদের উপস্থিতি গভীর অন্ধকারের মতো তার জীবনের প্রতিটি কোণায় ছায়া ফেলে। স্বাধীন চেতা জীবনের স্বপ্ন এখন তার কাছে দুর্বার মরীচিকা। এখানে ভুলের কোনো জায়গা নেই, কারণ একটা ভুল পদক্ষেপই তার জীবনকে শেষ অধ্যায়ে নিয়ে যেতে পারে। সারান আবারও গভীর শ্বাস ফেলে। তার মনের দ্বন্দ্ব আর হতাশার জালে বন্দী হয়ে নীরব দাঁড়িয়ে থাকে। ভাই, তুমি আমাদের না জানিয়ে বিয়ে করে ফেলেছো, আর একটা বাচ্চাও আছে তোমার। আমাদের এসব জানাবে না, তাই আমার ভাতিজিকে পার্টি অফিসে লুকিয়ে রেখেছো। পেছন থেকে সাদাতের বিস্ময়ে বলা কথাগুলো শ্রবণ হতেই সারহান আকাশ হতে দৃষ্টি নামিয়ে নেয়। বুক টান টান করে তীক্ষ্ণ চোখে তাকায় সাদাতের দিকে। ভ্রুযুগল বেঁকে যায় কিছুটা। বিরক্তে ছেয়ে যায় তার মুখ। ভরাট কণ্ঠে বলে, কি বললি, আবার বল। সাদাত কিছুটা এগিয়ে আসে, অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে মন খারাপ করে বলে, ভাই, তুমি এটা ঠিক করনি। বিয়ে করবে বলেই বাবা তোমার বিয়ে দিয়ে দিত, তা না বলে তুমি নিজে একা একা বিয়েটা সেরে নিলে। সাদাত সারহানকে ডাকতে ছাদে এসেছিল। এসে শুধু শেষের কয়েকটা কথাই শুনে মন মতো যা ইচ্ছে ভেবে নিয়েছে।
আগে পরে কিছু না ভেবে উৎকণ্ঠা চেপে না রাখতে পেরে গড় গড় করে মাথায় চলা হজবরল বলে দিল। সারহানের মন মেজাজ বিগড়ে আছে। দুদিকে চিন্তায় সে ভীষণ চিন্তিত। এর মাঝে সাদাতের উদ্ভট কথা শুনে সারহানের চোয়াল শক্ত হয়ে এলো। গমগমে কণ্ঠে বলল, 1 লাইন বললে 10 লাইন বুঝিস। আগে কথাটা পুরো শুনে তারপর বিচার করবি। তোকে কে বললো আমি বিয়ে করেছি? সারহানের চোখে বিরক্তি, অথচ কণ্ঠে চাপা ধমক। সাদাত একটু থতমত খেয়ে যায়। গলার স্বরে যে গভীর রাগের ছাপ, তাতে নিজের ভুলটা আজ করতে দেরি হয় না। তবুও সে হাল ছাড়ে না। গলা নামিয়ে জিজ্ঞেস করে, তাহলে বাচ্চাটা কে ভাই? তোকে জবাবদিহি করতে বাধ্য নই। সারহানের কণ্ঠে রাগের অদৃশ্য তীর প্রতিটি শব্দেই ছুটে আসে। অন্যদিকে সাদা তো কম যায় না। তার মনের গহীনে একটা সন্দেহ দানা বেঁধেছে। তার ধারণা ভাই নিশ্চয়ই গোপনে বিয়ে করেছে এবং একটা বাচ্চাও রয়েছে, যা সবাই থেকে লুকিয়ে রাখছে। এই সন্দেহ তাকে আরো উত্তপ্ত করে তোলে। সাদাত ভাবলো মায়ের কানে এই কথা তোলাই সঠিক হবে। তার মনে বিশ্বাস সত্যটা সামনে আনতেই হবে। যে ভাবা সেই কাজ। এক মুহূর্ত দেরি না করে সাদাত উল্টো দৌড় দিল চিলেকোঠার দিকে। সেখানে গিয়ে মায়ের সামনে সমস্ত কথা ফাঁস করে দিবে। দুপুরের খাবার শেষে বসার ঘর জমজমাট। হাসি, আড্ডা, গল্প আর স্মৃতিচারণে ঘর জীবন্ত হয়ে উঠেছে। তবে এই প্রাণবন্ত পরিবেশে অনুপস্থিত দুজন, আরশাদ সাহেব আর আজমল সাহেব। বহুদিন পর দেখা হয় তারা বাড়ির পাশের চায়ের দোকানে গিয়ে জমিয়ে আড্ডা দিচ্ছেন। সাথে চলছে চা আর হালকা নাস্তা। অরিত্রিকা এক কোণে বসে চিপস মুখে দিচ্ছে, আর তার পাশে দাঁড়িয়ে ইশরা সেই চিপস ভাগ করে নিচ্ছে নির্লজ্জ ভঙ্গিতে। কিন্তু অরিত্রিকার মন অন্য কোথাও। তার চোখের সামনে ভেসে উঠছে দুপুরের দৃশ্য। সারহান রুম থেকে বেরোনোর পর তড়িঘড়ি করে সে নিচে নামে আসে। নিচে নেমে এসে দেখে আরশাদ সাহেব, তানিয়া বেগম, সাদাত এবং ইশরা সকলে নাস্তা করছে। অন্যদিকে সাধী বেগম আর অরিন আরশাদ সাহেবের দিকে ফলমূল ফ্রিজে সাজাচ্ছে। আজমল সাহেব বড় ভাই আর ভাবির সঙ্গে হাসি মুখে গল্পে মেতে আছে। অরিত্রিকাকে দেখে আরশাদ সাহেব আর তানিয়া বেগম তাকে কাছে ডেকে শরীরের খবর নেন। তার এখন কেমন লাগছে তা জানতে চান। তখন অরিত্রিকা বুঝেছিল সবার এই হঠাৎ একত্রিত হওয়ার মূল তাকেই নিয়ে। এতদিন পর এতজনকে একসাথে দেখে তার মন যেন শান্ত হয়ে আসছিল। তবে সেই শান্ত মনের ভেতরেও একজনের জন্য রাগের আগুন জ্বলছিল। সে আর কেউ নয়, অতি বদমেজাজি খারুস কাঠখোট্টা সারহান ভাই। দুপুরে তাকে এক মুহূর্তের জন্য গাধি বানিয়ে ছেড়েছিল। সারহানের এই অভদ্র আচরণ তার মনের গভীরে কাটার মতো বিঁধে আছে। ইশরা বেবি, তোর মনে হয় না সারহান ভাই আজকাল বেশি ভাব নেওয়া শুরু করছে? অরিত্রিকার সন্দিহান সুর এক মনে কিছু একটা ভেবে চলেছে। ইশরা চিপসের অবশিষ্ট অংশ মুখে পুরে বলে, ভাব নেওয়াই তো স্বাভাবিক। এমপি হয়েছে, হ্যান্ডসাম দেখতে। জানিস, ইদানিং বড় মামুর বাড়িতে সারহান ভাইয়ের জন্য বিয়ের সম্বন্ধ আসছে। অরিত্রিকা আর চোখে তাকায়, কৌতূহলী ভাব নিয়ে জিজ্ঞেস করে, কোনো মেয়ে পছন্দ করেছে বড় মা? বড় মামি বেশ কয়েকটা মেয়ের ছবি পছন্দ করে রেখেছেন, তবে এখনও সারহান ভাইকে দেখায়নি। আমি ওয়েট করছি বিয়ের দাওয়াতের জন্য। জানিস, এখনই প্ল্যান করে রেখেছি সারহান ভাইয়ের বিয়েতে কী ড্রেস পরবো, কোন গানে নাচবো। অরিত্রিকা মুখ বাঁকিয়ে নিজেকে নিজেই ভাবতে থাকে। যার বিয়ে তার খবর নেই, অথচ পাড়া প্রতিবেশীর ঘুম নেই। এমন বিরক্তিকর ভাবনাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। চিপসের প্যাকেট থেকে আরেকটা চিপস তুলে মুখে পুরে মনোযোগ দিয়ে চিবোতে শুরু করে। যদিও বাইরে সে শান্ত ভঙ্গিতেই চিপস খাচ্ছে, কিন্তু তার মনের ভেতর ভয় এক বিশাল সাইক্লোনের মতো দাপিয়ে বেড়াচ্ছে। তার ভাবনা আটকে আছে ভার্সিটির সে চিরকুটের কাহিনীতে। সেই ঘটনাটা যদি কোনোভাবে সারহান ভাই জানতে পারে, আর যদি জানতে পারে যে সে চিরকুটের আসল মালিক আর কেউ নয় বরং অরিত্রিকা নিজেই, তখন কি হবে? সারহানের সেই খারুজ বদমেজাজি স্বভাবের কথা ভাবতেই অরিত্রিকার শরীর দিয়ে শীতল স্রোত বয়ে যায়। সেদিন হয়তো তার বাঁচার কোনো উপায় থাকবে না। সারহান ভাই তাকে মুহূর্তেই ধুয়ে মুছে শেষ করে দিবে, তা নিয়ে তার একটুও সন্দেহ নেই। এমন ভয়ে আচ্ছন্ন হয়েও বাইরে সে নির্বিকার থাকার ভান করে চিপস খেতে থাকে। সাদাত সিঁড়ি পেয়ে দ্রুত নামে, ছুটে এসে দাঁড়ায় সবার সামনে। মনে উত্তেজনা আর দৌড়ে আসায় হাঁপিয়ে গেছে সে। তানিয়া বেগম কথা বলা বন্ধ করে জিজ্ঞেস করে, সারহানের কথা বলা শেষ হয়নি? সাদাত যেন এই প্রশ্নের জন্যই অপেক্ষা করছিল। জোরে শ্বাস টেনে গড়গড় করে বল, আমি ডাকতে গিয়ে দেখলাম ভাই কথা বলছে। তানিয়া বেগম বললেন, তার মানে এখনো কথা বলা শেষ হয়নি? হয়েছে, কাকে নিয়ে কথা বলছিল এটা শুনলে মাথা ঘুরে যাবে। কাকে নিয়ে কথা বলছিল সারহান?
আমার ভাতিজিকে নিয়ে কথা বলছিল। তোর ভাতিজি মানে? তানিয়া বেগম বুঝতে না পেরে বলে। উপস্থিত সকলে সাদাতের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। সাদাত মুখ ভার করে বলে, ব্রো বিয়ে করেছে মা, তার একটা মেয়ে আছে। সকালে বাকরুদ্ধ হয়ে গেল। সাদাতের বলা কথা যেন বজ্রপাত ঘটালো। এসব তারা কি শুনছে? বিয়ে, বাচ্চা, কখন কি হলো? তানিয়া বেগম কিছুটা রেগে বলে। এসব কি বুঝিস? সাদাত আগের মতোই বলে ওঠে। সত্যি বলছি, ব্রোর মেয়ের নাম হৈমি, আমি নিজে কানে শুনেছি। তানিয়া বেগমের মাথা ঘুরে এলো। তিনি থম মেরে মাথা ধরে বসেন। সাথী বেগম কি বলবে বুঝতে পারছে না। অরিন ছুটলো সারহানকে ডাকতে। ইশরা স্তব্ধ হয়ে রইল। অরিত্রিকার হাত থেকে চিপসের প্যাকেট মেঝেতে পড়ে গেল। হতবুদ্ধির ন্যায় বসলো। এসব সে কি শুনছে? সারহান ভাইয়ের বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চাও আছে। এসব তো শুনে সে পুরাই শকড। অরিত্রিকা নাটকীয় ভঙ্গিতে দোকানে হাত দিয়ে মৃদু চিৎকার দিয়ে বলে, না, আমি বিশ্বাস করি না। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, তোমায় পাবো না জানি, শুধু চোখের পানে দিয়ে গেলে আমায়। খাঁচার পাখি কবু খাঁচায় থাকে না, বনেরও পাখি বনের মায়া ছাড়ে না। ও পাখি যায় চলে যায়, আমার হৃদয় ভেঙে যায়। সেই মুহূর্তে ভেসে এলো ঈশার হতাশায় নিমজ্জিত কণ্ঠের গানটা। ডাইনিং রুমের পরিবেশ নীরব এবং স্তব্ধ হয়ে আছে। চারপাশে বিরাজ করছে গভীর নিস্তব্ধতার শাসন। কারো মুখে কোনো শব্দ নেই। সবার চোখে মুখে এক ধরনের জড়তা। মনে হচ্ছে সবাই একসাথে কোনো দুঃসহ বাস্তবতাকে উপলব্ধি করার চেষ্টায় নিমগ্ন। হঠাৎ ঘটে যাওয়া ঘটনাটা বজ্রপাতের মতো আঘাত করেছে তাদের সত্তায়। সাদাত মায়ের পাশে নীরব ভঙ্গিতে বসে আছে, মাথায় দুহাত চেপে ধরে। তার চেহারায় হতবুদ্ধি ভাব, মাথার ভেতরে চিন্তার ঝড় বইছে। ইশরা একপাশে মুখ ফুলিয়ে বসে আছে। তার চেহারা অভিমান আর বিস্ময়ে আচ্ছন্ন। তার মনে কোনোভাবেই আসল ঘটনার পূর্ণ রূপটা স্পষ্ট হয়ে উঠছে না। অরিত্রিকার ঠোঁটের হাসির রেখা ফুটে উঠেছে। তার চোখ সিঁড়ির দিকে নিবদ্ধ। সে অপেক্ষা করছে সেই সময়ের জন্য, যখন তানিয়া বেগমের রোষের তীব্র ঝাঁজ সারহানের উপর ঝরে পড়বে। সেই দৃশ্য দেখার মধুর প্রতীক্ষায় তার চোখে আনন্দের জোয়ার বইছে। সারহান ভাই যে এমন এক ছুপা রুস্তম হতে পারেন তা তার কল্পনারও বাইরে ছিল। অরিত্রিকার দৃষ্টি ঘুরিয়ে বাড়ির সদর দরজার দিকে তাকায়। তার চোখে গভীর প্রতীক্ষার ছাপ। সে অপেক্ষা করছে আরশাদ সাহেব ও আজমল সাহেবের আগমনের। সবার প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিরের নিচে নেমে এলো সারহান। তার মুখাভয় যেন কঠিন শিলাখণ্ড, যেখানে বিরক্তির রেখা স্পষ্টভাবে খোদিত। কপালে চিন্তার ভাঁজ আর তীক্ষ্ণ দৃষ্টিতে প্রতিফলিত দৃঢ়তার অভিজ্ঞতার। তার চলার ভঙ্গিমা ভারী। তার পিছু পিছু কাচুমাচু মুখে নেমে এলো অরিন। তার চেহারায় এক অদ্ভুত লজ্জা আর সংশ্রয়ের মিশ্রণ। সে তাড়াহুড়ো করেই পা চালিয়ে অরিত্রিকার পাশে গিয়ে দাঁড়ায়। অরিত্রিকার ঠোঁটে এখনো সেই বিদ্রুপ মাখা হাসির আভাস, কিন্তু চোখে দৃষ্টির শান আরো প্রখর হয়ে উঠেছে। তানিয়া বেগম থমথমে গলায় বলে, এসব আমি কি শুনছি সারহান? সারহান দাম্ভিক ভঙ্গিতে এগিয়ে আসে, সাদাতের পাশে বসে আরাম করে। ভ্রুযুগল কুচকে আগ্রহী হয়ে জিজ্ঞেস করে, কি শুনেছ? শুনলাম তুমি নাকি গোপনে বিয়ে করেছো। হঠাৎ করে আজগবি কিছু কথা শোনার পর সারহানের মুখাভয় পরিবর্তিত হয়ে গেল। তার চিন্তা এক মুহূর্তেই ঘুরে গেল। সে আন্দাজ করলো নিশ্চয়ই সাদাত এসে এসব অবাস্তব কাহিনী সাজিয়ে বলেছে। ভেবেই তার মেজাজ আরো খারাপ হয়ে গেল। নিজের বাড়িতে এসব গাধাগুলোর উপস্থিতি কেন তার মাথায় ঢুকতে চায় না। সামান্য কিছু ঘটলেও তারা সেটা বড় করে দেখার অভ্যাস এখনো ত্যাগ করতে পারেনি। সারহান বাঁকা দৃষ্টিতে সাদাতের দিকে তাকালো, তীক্ষ্ণ দৃষ্টিতে। সেই দৃষ্টির কঠোর প্রখর আজ অজানা ক্ষোভের বহিঃপ্রকাশ। সে এক হাতে সাদাতের কান চেপে দিল। সাদাত তখনই দু হাতে কান চেপে ধরে, মৃদু চিৎকার করে ওঠে। কানের জীবন বাঁচানোর জন্য সে তৎপর হয়ে উঠল, যেন সারা দুনিয়ার সমস্যা সন্নিবেশিত হয়ে তার কানে এসে পড়েছে। এসব কথা নিশ্চয়ই বদমাসটা বলেছে। ভালো করে কিছু না বুঝে শুনে উল্টাপাল্টা কথা তোমাদের কাছে এসে বলেছে, আর তোমরা সেটা সূত্র ধরে আমায় সন্দেহ করছো। আমার এতটাও খারাপ সময় আসেনি যে লুকিয়ে বিয়ে করব, তারপর বউ লুকাবো, আবার লুকিয়ে বাচ্চা পয়দা করব।
সারহান রাজভারী কণ্ঠে বলে। সাদাতের অবস্থা তার বেহাল অবস্থা। ব্যথায় একটু পর পর ব্যাঙের মতো লাফিয়ে উঠছে। চোখ মুখ খিচে কাদো কাদো মুখে বলে ওঠে, ভাই কান ছেড়ে দাও, কানে লাগছে। সারহান কুটিল হেসে বলে, আর কোনোদিন বেশি বুঝে লাফালাফি করবি? আর কোনোদিনও হবে না। গুড। সারহান কান ছেড়ে দিতেই সাদাতকে আর পায়কে। সে সোফা থেকে এক লাফ দিয়ে উঠে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। এক হাতে কান ডলতে ডলতে মুখ গোমরা করেই বলে, এইভাবে কেউ কান ধরে আর একটু হলে আমার এত সাদের কান ছিঁড়ে যেত, তখন আমার কি হতো? বিয়ে করতে গেলে বলতো জামাইয়ের কান কাটা। তাই নাকি? হ্যাঁ ভাই, আর একটু হলে তোমার জন্য আমার বিয়ের ফুল ঝরে যাচ্ছিল। বিয়ের শখ জেগেছে? চল তোকে বিয়ে করিয়ে নিয়ে আসি। সারহানের শান্ত স্বরের হুমকিতে সাদাত দমকে গেল। সে ঠোঁটে আঙ্গুল গুজিয়ে চুপচাপ সিঁড়ির উপরে বসে। এতক্ষণে উপস্থিত সকলেই বুঝলো আসলে কোথায় গলদ ছিল। তানিয়া বেগম যেন হাঁপ ছেড়ে বাঁচল। আর একটু হলে টেনশনে তার প্রেশার বেড়ে যাচ্ছিল। সাথী বেগম মৃদু হেসে বলে, আমার দৃঢ় বিশ্বাস ছিল সারহান এমনটা কোনোদিনও করবে না। ছোট থেকেই দেখেছি, তাই বিশ্বাসের জায়গাটা বেশ পাকাপোক্ত। আব্বা, বিয়ে করলে বলো, আমরা দেখে শুনে লক্ষ্মীমন্ত মেয়ে খুঁজে দিব। সারহান নির্লিপ্ত ভঙ্গিতে মাথা দুলালো শুধু। হরিত্রিকার মুখ বাঁকালো মায়ের কথা শুনে। আসছে কোন আব্বা যান, তার জন্য 14 গোষ্ঠী ধরে মেয়ে খোঁজার মিশনে লাগতে হবে। নিজের মেয়েরা যে বিয়ের উপযোগী হয়ে যাচ্ছে সেদিকে তো খেয়াল নেই। এসব পড়াশোনা আর করতে ইচ্ছে হয় না তার। মন চায় একটা হ্যান্ডসাম ছেলেকে পটিয়ে বিয়ে করে বিদেশে সেটেল হতে, তারপর সেখানকার সব জায়গায় ঘুরবে, ছবি তুলবে। এটাই তো লাইফ। এই স্বপ্ন কোনো জীবনে পূরণ হবে কে জানে। মুখটা কেমন নিষ্পিস করছে, মনে হচ্ছে কোনো কথা গলা থেকে বের হতে চাইছে। মা, সারহান ভাইয়ের জন্য মেয়ে না খুঁজে তোমার মেয়েদের জন্য মেয়ে খোঁজো। চোখের সামনে দুটো মেয়ে বিয়ের উপযোগী, নেচে গেয়ে বেড়াচ্ছে, সেদিকে একটু খেয়াল রাখো। সাথী বেগম তীব্র রাগ ও অসন্তোষের সাথে মেয়ের দিকে চোখ গরম করে তাকালো। তার দৃষ্টি ছিল একান্তই কঠোর। এই মেয়ে কখনোই বুঝবে না কোথায়, কখন এবং কিভাবে কথা বলা উচিত। অরিত্রিকা হয়তো এই জন্মে সুবুদ্ধি লাভ করবে না, যেখানে সেখানে ব্যাফাস কথাবার্তা বলে ফেলে। অরিত্রিকা তার মায়ের রাগান্বিত দৃষ্টি দেখার পরেও একেবারে নির্লিপ্ত ও অপ্রাভিত বোধ করছে। ডোন্ট কেয়ার মনোভাব নিয়ে সে বসে আছে। তার আছে চারপাশের সবকিছু তুচ্ছ এবং অস্বীকারযোগ্য। তার মুখাভয়ে কোনো অনুশোচনা বা সংকোচের ছাপ নেই। ইসরাম মুখে হাত চেপে দিয়ে ফিক করে হেসে ওঠে। অরিন এসব দেখে কিছুটা বিভ্রান্ত হয়ে একদিকে বোনের দিকে তাকাচ্ছে তো আরেকদিকে মায়ের দিকে। তার চোখে দ্বিধা এবং অস্বস্তি প্রকাশ পাচ্ছে। সে বুঝে উঠতে পারছে না এই পরিবেশে তার প্রতিক্রিয়া কি হবে। তানিয়া বেগম হেসে বলে, কেমন ছেলে চাস? অরিত্রিকা নিজের দলে একজন পেয়ে গদগদ ভাব নিয়ে বলে, শান্ত, ভদ্র, হ্যান্ডসাম, এমন কোয়ালিটি অবশ্যই থাকতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো, আমি যেহেতু ঘুরতে ভালোবাসি, বাইরের দেশে ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে, তাই ছেলেকে অবশ্যই ভ্রমণ প্রেমী হতে হবে। তারপর বাইরের দেশে যেন একবারে সেটেলড হওয়া লাগে। তানিয়া বেগম অরিত্রিকার বাচ্চা সুলভ কথাই একটু হাসে। সারান এতক্ষণে চুপচাপ কথা শুনছিল, এবার বাঁকা হেসে বলে, এমন একটা ছেলে আমার হাতে আছে, বুঝলি? তুই যা বললি তাতে একদম খাপে খাপ মিলে যাবে, কিন্তু সমস্যা হলো ওই ছেলে তোর মতো তার ছিঁড়া। অরিত্রিকা কটমট করে তাকায়, ঝাড়ি মেরে বলে, আপনি তাছাড়া, আপনার 14 গোষ্ঠী তাছাড়া। 14 গোষ্ঠীর মধ্যে তুই একজন। সারহানের তীক্ষ্ণ ও তিক্ত কথায় অরিত্রিকার রাগের দৃষ্টি হলো। তার মনে হচ্ছিল এই মানুষটার মাথা ফাটিয়ে দেওয়াই উচিত, কিন্তু অতি কষ্টে সে ভাবনা দমিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করলো। অরিত্রিকা মনে মনে সিদ্ধান্ত নিল, মাথা ঠান্ডা করে ভাবতে হবে, কেননা শুধুমাত্র উত্তেজনায় কিছু করার মধ্যে কখনো সমাধান নেই। তার একমাত্র লক্ষ্য ছিল সারহানকে এমনভাবে শায়েস্তা করা যাতে সে পরবর্তীতে আর কোনোদিন তার সামনে এমন কথা বলার সাহস না পায়। মনে মনে নানা পরিকল্পনা করতে লাগলো। তানিয়া বেগম বললেন, হয়েছে, দুজন চুপ কর। সারহান ব্যস্ত ভঙ্গিতে হাতে থাকা ঘড়িতে সময় দেখে নিল। সাথী বেগমকে উদ্দেশ্য করে বলল, চাচি, আজ বিকেলে ফাইরোজের ড্রেসিং করার কথা। এই দেখো, আমি তো ভুলেই গিয়েছিলাম, তোমার চাচা অরিত্রিকাকে নিয়ে হসপিটালে যেতে চেয়েছিলেন বিকেলে, কিন্তু ওনার কোনো খবরই নেই। অনেকদিন পর চাচা আর বাবা একসাথে হয়েছেন। দুই ভাই নিশ্চয়ই গল্পে মশগুল। তা ঠিক, আমি এই ঢঙ্গি মেয়েকে নিয়ে আর পারি না। এত বড় কাহিনী ঘটিয়ে এসে দিব্যি চ্যাটাং চ্যাটাং করে মিথ্যা বলেছে। এখন হসপিটালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। অরিত্রিকা সাথী বেগমের কথা শুনে নাক ফুলাতে লাগে।
মুখ গোমরা করে মাথা নিচু করে রইল। সাথী বেগম সবসময় তাকে কথা শোনায়, কারো সামনে আর মান সম্মান রাখলো না। সারহান তা অবলোকন করে বলল, চাচি, যা হওয়ার হয়ে গেছে। সেই ঘটনায় ফাইরুজের কোনো দোষ ছিল না। থাক, ওর হয়ে আর কথা বলো না। চাচার যেহেতু আসতে লেট হবে,